মাননীয় দর্শকবৃন্দ, সনাতন বিক্ষণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, সনাতন বিক্ষণ চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মের প্রতিটি কাহিনী, প্রতিটি শ্লোক এবং প্রতিটি রীতির পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিকতা ও বিজ্ঞান। আমরা কি সত্যি আমাদের এই বিশাল ঐতিহ্যের গভীরের কথা জানি? আজকের এই প্রথম ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের খ বিভাগ এর অজানা কিছু তথ্য। চলুন একসাথে ফিরে দেখি আমাদের শিখরকে। সমস্ত দর্শক বন্ধুদেরকে আমার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বা জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাননীয় সুধী দর্শকবৃন্দ, এই পুরাণ কথা হলো দিব্য, সুললিত, পাপ নাশক, বিচিত্র, অনেকার্থক ও শ্রুতিসম্মত। যিনি এই পুরাণ কথা চিন্তা করেন, বারবার শোনেন, বিশেষ করে যিনি স্বয়ং সূচিযুক্ত আত্মাতে তীর্থক্ষেত্র পর্বের দিনগুলি বিপ্র জ্যোতি প্রভৃতিকে শুনিয়ে থাকেন, তিনি এই পুরাণের কীর্তনের ফলে দীর্ঘ আয়ু লাভ করেন এবং নিজ বংশের প্রতিপালন শেষ হয়ে গেলে স্বর্গলোকে পূজিত হয়ে থাকে। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের খ বিভাগ। ভারতবর্ষের চারিদিকে কত শত শ্রেষ্ঠ দেশ আছে। এবার আমি তাদের নাম উল্লেখ করছি: কম্বোজ, কাশ্মীর, দরদ, বব্বর, চান, তুষার, অঙ্গলৌকিক, পল্লব, ক্ষতদর, আত্রেয়, ভরদ্যুতি, প্রস্তল, কশেরূপ, লম্বাক, স্তনপ, পিদিক, জুড়াহ, অপগ, অলিমদ্র, কিরাত জাতি, তোমার হংসমাগ, তঙ্গক, চলিক, আহু, উর্না, দেব। ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত পাণ্ড, কেরল, চৌল, কুল্ল, কশেতুক, মুনিক, কুনাস, বনবাসক, মহারাষ্ট্র, মহিষত, বড়, পুলিন্দ, ঐশিক, আষ্ট, কলিঙ্গ, আভির, বিন্দমুখী, বৈদর্ভ, দণ্ডক, সৌনিক, মৌলিক, অসমাস, ভোগবর্ধন, মৈন্দিক, কুন্তল, অন্ধ্র, উদ্ভিদ ও নল ও কলি। এগুলিকে নিয়ে ভারতবর্ষের দাক্ষিণাত্যের জনপদ গড়ে উঠেছে। এবার পূর্ব দিকে যেসব দেশ আছে তাদের নাম বলছি, শুনুন: পাগ, জ্যোতিষ, পৌণ্ড, বিদেহ, অন্ধবার্ক, গণান্দ, আন্তগিরি, সুজরক, বঙ্গ, প্রবঙ্গ, মন্দ, মালবণিক, ভার্গব, ব্রহ্মোত্তর, প্রবিজয়, তাম্রলিপ্তক, মাল, মগধ ইত্যাদি। সবশেষে পাশ্চাত্য জনপদগুলি বিষয়ে শুনুন: কোলবন, দুর্গ, তালিকট, তাপস, তুরসিত, পুলয়, সুরালো, সুরসিক ও রূপস। এছাড়া নর্মদা নদীর তীরবর্তী জনপদগুলিও ভারত ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশে এই সব দেশে সম্পীড়িত নামে পরিচিত। নর্মদা নদীর তটস্থিত এরকম কয়েকটি সম্পূরিত জনপদ হল কচ্ছিয়, আনর্ত, অর্বুদ, ভারুকচ্ছ, নাসিক্যদি দেশ, শাশ্বত, সমাহেয়, সুরাষ্ট্র প্রভৃতি। হে ঋষিগণ, এবার বিন্ধ্য পর্বতের পার্বত্য সানু দেশে উদ্ভূত দেশগুলির কথা শুনুন: অনুষ, উৎকল, রীতিগণ। এবার অবন্তী, কোশল, কিষ্কিন্দক, পুরুষ, মালিব, মেকল, দর্শন, তোষল, ত্রৈপুর, তুম্বর, বিদিশ, ত্রিশিক, ষাটসুর, নিষেধ, তুণ্ডিনের, ভোজ ও জাতিহোত্র। এই উপরিলিখিত দেশগুলি বিন্ধ্যাচলে অবস্থিত। সবশেষে পর্বতাশ্রিত দেশগুলির কথা বলে ভারতবর্ষের দেশসমূহের কথা সমাপ্ত করব। এই পর্বতাশ্রিত দেশের মধ্যে কুপত, খস, কিরাত, বর্ণ, প্রবারণ, তঙ্গন, তামস, দব, নির্গহর, ত্রিগ্রত, বহু দবত, মালব, হুন, হংসমার্গ উল্লেখযোগ্য। এবার আমরা ভারত সম্পর্কে পরবর্তী আলোচনা আরম্ভ করছি। ভারতবর্ষের 4টি যুগ যথা সত্য, ত্রেতা, দাপর ও কলি। আমি এখন পরপর এদের কথা বলছি।
শুনহ। এই কথা শুনে নৈমিষারণ্যবাসী ঋষিরা সে বিষয়ে আরো কিছু শোনার জন্য আগ্রহী হয়ে উঠলেন। তারা লোমহর্ষণকে বললেন, আপনি ভারতবর্ষের প্রকৃতি অবস্থান সম্পর্কে যেমন মহাতত্ত্ব বিবৃতি দিলেন, অনুরূপভাবে কিম্পুরার বর্ষ ও হরিবর্ষ বিষয়ে তেমন তথ্য প্রদান করুন। ঋষিগণ এইভাবে জিজ্ঞাসা করায় মহাতা সুত ওইসব দ্বিজবৃন্দ দ্বারা নির্দিষ্ট প্রশ্নানুসারে পুরাণ সম্পর্কে আরো বহু জ্ঞান ও গর্ব তথ্যালোচনা করতে লাগলেন। সুত বললেন, আপনাদের যে বিষয়ে শুনবার ইচ্ছা হয়েছে সে বিষয়ে আনন্দের সাথে শুনুন। কিমপুরুষ বর্ষের অধিবাসী জন্মমাত্রই অপ্ত কাঞ্চন্য প্রভার অধিকারী হতেন। এরা সকলেই বিশুদ্ধ চিত্র ও রোগ শোকহীন। কিমপুরুষ বর্ষে নন্দন বনের মতো এক বিশাল প্লক্ক বন ছিল। এই বনের পূর্ণ পদ প্লক্ক বৃক্ষি এক প্রকার অমৃততুল্য মধু বহন করত। কিমপুরুষ নাগরিকরা সেই বৃক্ষ ফলের উত্তম রস পান করে জীবন ধারণ করতেন। তারা সাধারণ নিয়মেই সহস্র বৎসর আয়ুভোগ করতেন। তাদের বর্ণ ছিল সুবর্ণের মতো, বিশেষ করে রমণীরা অপ্সরার মতো মোহময় রূপের অধিকারিণী ছিলেন। কিমপুরুষ বর্ষের পর হরিবর্ষের কথা বলছি। হরিবর্ষে যেসব মানুষ জন্মান তাদের সকলেই দেবরাজ কান্তার অধিকারী এবং দেবলোকচ্যুত। জীবন ধারণের জন্য এরা সবাই ইক্ষু রস পান করতেন। জরা কোনোদিন এদের গ্রাস করত না, তাই এদের কোনোদিন জরাজীর্ণ হতে হয়নি। এরা সানন্দে স্থির যৌবন অবস্থায় 11 সহস্র বৎসর বেঁচে থাকতেন। হরিবর্ষে জন্মপ্রান্ত দেবলোকচ্যুত মানুষের সকলেই মহারাজা যত প্রভার অধিকারী ছিলেন। এর আগে ইলাবৃত বর্ষ নামে মধ্যবর্তী একটি বর্ষ সম্পর্কে আপনাদেরকে বলছি। ইলাবৃত বর্ষে সূর্যের তাপ ছিল না, মানুষেরা জীর্ণ হতেন না। সূর্য, চন্দ্র, নক্ষত্রাদি সবসময় অপ্রকাশিত হয়ে থাকত। ইলাবৃত বর্ষের অধিবাসীরা পদ্মবর্ণ ও পদ্মোপা বিশিষ্ট ছিলেন। এদের চোখ ছিল ঠিক যেন পদ্মপত্রের মতো। এরা জন্মাতেনও পদ্মপত্রের সুগন্ধ নিয়ে, কমল সৌরভ। এদের এইসব মানুষেরা জম্বু ফলের রস আহার হিসাবে গ্রহণ করতেন। এরা ছিলেন মনস্বী। প্রধানত দেবলোক বিচ্যুত হয়েই তারা এই বর্ষে জন্মান। অজর ও অমর এই সব মানুষেরা তাই পুরো আয়ুষ্কাল ধরে ভোগ্যবস্তু এবং সৎ কর্মের ফল ভোগ করতেন। এই বর্ষের মানুষে 13 সহস্র বৎসর আয়ুষ্কাল পর্যন্ত বেঁচে থাকতেন। ইলাকৃত বর্ষটি মেরুর চারিপাশে 9000 পরিমাণ স্থান জুড়ে রয়েছে। এই বর্ষের সামগ্রিক বিস্তার 36,000 যোজন। এর আকৃতি চতুষ্কোণ, এক শরাবের মতো। মেরুর পশ্চিম দিকে যে ইলাবৃত বর্ষের 9000 যোজন স্থান রয়েছে, সেখানে প্রায় 34,000 যোজন স্থান জুড়ে গন্ধমাদন পর্বত আছে। এই পর্বতের দক্ষিণে বিস্তার নীল থেকে সিন্ধাচল পর্যন্ত বিস্তৃত। এই পর্বত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 40 সহস্র যোজন উচ্চ। এর মধ্যে 1000 যোজন পৃথিবীর মধ্যে রয়েছে এবং পর্বতটির বিস্তার 2000 যোজন। মেরুর পূর্বভাগেও গন্ধমাদনের মতো দীর্ঘ মাল্যবান নামক পর্বত আছে। এর অবস্থান নীল শৈলের দক্ষিণে এবং নিষদ শৈলের উত্তরে। এই সব শৈলসমূহের মধ্যে অতি উচ্চ মহামেরু বিরাজমান। এই পর্বতের ভূগর্ভস্থ অংশে পরিমাণ অন্যান্য পর্বতের মতো এবং এর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, প্রায় নিযুত 10 ও 1000 যোজন। মনে করা হয় সমুদ্র ও পৃথিবীর মণ্ডলাকার হওয়ার পার্শ্ববর্তী চতুষ্কোণ পর্বতগুলো দৈর্ঘ্যহীন হয়ে পড়েছে। ইলাবৃত বর্ষকে চারিদিক দিয়ে বেষ্টন করে এবং মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে কম্বু রস বাহিনী একটি নদী। এই নদীর জল গুটি ভাউ, কাজলের মতো কৃষ্ণবর্ণ। মেরুর দক্ষিণ ভাগে এবং নিষদ শৈলের উত্তর দিকে এক বিশাল সনাতন জম্বু বৃক্ষ আছে। বৃক্ষটির নাম সুদর্শন। সিদ্ধাচারণ সেবিত এই বৃক্ষটি থেকে নিত্য
পুষ্পে ফলে পরিপূর্ণ থাকে। এই জম্বুবৃক্ষের নামই অনুসারে এই দ্বীপ জম্বুদ্বীপ নামে পরিচিতি লাভ করেছে। সব দিক থেকেই এই বৃক্ষরাজের উচ্চতা স্বর্গস্পর্শী বলেই তত্ত্ব ঋষি নির্ণয় করেছেন। এই মহাদ্রুমের পরিমাণ শত সহস্র যোজন, আর কেবল এর ফলের পরিমাণ 861 অর্ভিন। এই জম্বু ফল যখন মাটিতে পড়ে তখন ভয়ঙ্কর শব্দে পৃথিবী কেঁপে ওঠে। সেই পরিপক্ক জম্বু ফলের রস নদী রূপে প্রবাহিত হয়ে মেরুকে প্রদক্ষিণ করে আবার জম্বু বৃক্ষের নিচে প্রবেশ করেছে। জম্বুদ্বীপের অধিবাসীরা সেই নদীর জল পান করেন বলে কোনোদিন জরাগ্রস্ত হন না, তারা সানন্দে লাভ করে থাকেন। এই দ্বীপবাসীদের চক্ষুর ক্লান্তি নেই কোনো মৃত্যু হয়। এই নদী তীরে জম্বু নদ নামে এক প্রকার সুবর্ণ পাওয়া যায়। এটি দেখতে ইন্দ্রগোপ কীটের মতো ভাস্বর। এর দ্বারা দেবতাদের ভূষণ প্রস্তুত করা হয়। বলা হয়ে থাকে সমস্ত বর্ষের বৃক্ষ রাশি অপেক্ষা এই জম্বুদ্বীপের জম্বু ফল রস কল্যাণ। এই রস শুষ্ক ও শুভ্র হয়ে দেবতাদের ভূষণোপযোগী সুবর্ণে পরিবর্তিত হয়। এই জম্বুদ্বীপের অধিবাসীদের মলমূত্র নানা দিকে বিক্ষিপ্ত হলেও ঈশ্বরের অনুগ্রহে ভূমি সেসব গ্রাস করে থাকে। পবিত্র হিমালয় সিংহে সমস্ত রাক্ষস, পিশাচ ও যক্ষেরা এবং হেমকূট সিংহে গন্ধর্বগণ বাস করে থাকেন। নিষদ পর্বতের শেষে বাসুকি, তক্ষক প্রভৃতি নাগ জাতি এবং মহারুতে 33 জন যাজ্ঞিক দেবতা বাস করে থাকেন। বৈদুর্য মণ্ডিত নীলাচল সিংহে শ্রেষ্ঠ সিদ্ধ ও ব্রহ্মবাদী ঋষিরা বসবাস করেন। শ্বেত শৈলে দৈত্য দানবদের বসবাস। পর্বত শ্রেষ্ঠ সিংহবান পিতৃগণের বিচরণ স্থান রূপে প্রসিদ্ধ। বিভিন্ন ভাগে অবস্থিত এই 9টি বর্ষে বহু স্থাবর ও গমনশীল প্রাণী বাস করে থাকেন। এখানে যেসব মানুষেরা ও দেবতারা বসবাস করেন তাদের বহুল বৃদ্ধি ও দৃষ্টিগোচর হয়। যদি কেউ শ্রদ্ধার সাথে এনাদের সংখ্যা নিরূপণ করতে ইচ্ছা প্রকাশ করেন তবুও তার পক্ষে কখনোই কোনো মতে তা সম্ভব নয়। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের খ বিভাগ। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে এরকম একটা সুমধুর সুন্দর মুহূর্তে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও খুশিতে থাকবেন। নমস্কার।